আজকে দ্য হিন্দু অ্যানালিসিস নিয়ে আমি চলে এসেছি। কালকে মানে ভিডিওটা তো আমার তৈরি হয়ে গেছিলো, বাট নেটের প্রবলেমের জন্য আর কি এটা আপলোড হয়নি। কারণ জেনারেলি হিন্দু অ্যানালিসিস বড় হয়, তো আপলোড হতে অনেকটা নেট খরচা হয়, তো সেইটা একটু প্রবলেম হয়ে গেছিলো, ওই কারণে কালকে আপলোড হয়নি। বাট আজকে অবভিয়াসলি আমি নিয়ে চলে এসেছি। আর তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে তোমাদের যদি ভালো লাগে, যার আমার কাজটা ভালো লাগবে, তো প্লিজ প্লিজ একটা করে লাইক দিও। শেয়ার করতে বলছি না, বাট অ্যাটলিস্ট লাইকটা করে দিও। তাতে কি হয়, ভিডিও রিচটা বাড়ে, অ্যান্ড ভিডিও রিচ বাড়লে আমি অবভিয়াসলি আরও ভালো করে ভিডিও বানানোর ট্রাই করব। এটা একটা মোটিভেশন ফ্যাক্টর হিসেবেও কাজ করে, ঠিক আছে? তো চলো ফার্স্টে আজকে ইম্পর্ট্যান্ট যে আর্টিকেল, সেটা হচ্ছে ডাবলিং কোর্ট স্ট্রেংথ অন এন্ড পেন্ডেন্সি। তো এটা হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেন 15 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড় এটা বলেছে। তো উনি কী বলতে চেয়েছে, কী প্রবলেম, সেটা নিয়ে আমরা পুরোটা জানবো, অ্যান্ড এটা পুরোটা আমি রিডও করব, ঠিক আছে? যাতে আমি আগেই বলেছি দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে ইংলিশ রিডিংটাকে প্রপার ভালো করা, আর তার সাথে টপিকটা জানা এবং কারেন্ট কী সিনারিওর সাথে সেটা রিলেটেড সেটা সম্পর্কে একটা জ্ঞান রাখা। তো দেখো এখানে ফার্স্টে যদি স্টার্ট করি, যে জুডিশিয়ারি ইজ ওভারবার্ডেন্ড। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছে যে জুডিশিয়ারি ইজ ওভারবার্ডেন্ড বিকজ অফ দ্য সিস্টেম, ঠিক আছে? সেজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়। হি পয়েন্টস out that it is already difficult to find good lawyers to fill the judicial vacancies in high courts. তো পুরো প্রবলেমটা কি? The Supreme Court on Tuesday said that increasing the number of judges will not demolish the perennial problem of pendency. তাহলে এখন কত তোমার কেস এখনও হয়তো ঝুলে আছে জুডিশিয়ারিতে। যদি দেখি আমরা, প্রায় 4.5 কোটি, ঠিক আছে, 4.5 crore অফ কেস, ঠিক আছে, অফ কেসেস, 4.5 crore কেসেস প্রায় এখনও তার হচ্ছে মামলা বিচারাধীন চলছে, সেটার মামলা চলছে। আমরা জানি যে যে কোনো কেস যদি কোর্টে চলে যায় তো ব্যাস হয়ে গেল, ঠিক আছে? তো সেই সমস্যা, কারণ এই সমস্যাটা কেন হয়? প্রথম কথা তো বলা হয় যে জাজ, প্রচুর পরিমাণে জাজের সিট খালি আছে, তো সেইটা যদি ভরা যায় তাহলে অনেকটা এই পেন্ডেন্সির প্রবলেমটা কমবে। কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি বলছে, যে শুধুমাত্র সেই সিটটা পূরণ করলেই হবে না, যে পরিমাণ, যে উল্টোপাল্টা বা যে পরিমাণ হচ্ছে তোমার যেগুলো হচ্ছে তোমার ফাইল হয়, যে কেসগুলো ফাইল হয়, সেইটা হচ্ছে তোমার একটা প্রধান কারণ এই পেন্ডেন্সির জন্য। যেমন ধরো, যে কেউ মানে সুপ্রিম কোর্টে গিয়ে যে সে হচ্ছে তোমার যে যা কিছু আর কি দিয়ে দেয়, যেমন ধরো তোমার কি, যে ভারত নাম ইউজ করতে পারবো নাকি ইন্ডিয়া নাম ইউজ করতে পারবো, ঠিক আছে, কোনটা নাম ইউজ করা, কোনটা করা উচিত, হ্যাঁ, এই রকম টাইপের। এগুলো অ্যাকচুয়ালি এগুলোর কোনো যে বিশাল বড় প্রবলেম বা বিশাল বড় লার্জ সিনারিওর সাথে কিন্তু এটার কোনো যোগ সাজস থাকে না। মেনলি কেন করে এটা, অনেকেই অনেক রকমভাবে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বা অন্য কিছু কারণে এগুলো করে, ঠিক আছে? এছাড়াও আর একটা, যেমন ধরো তো এখন যেটা হচ্ছে যে ডিএ মামলা, ঠিক আছে, তোমরা জানো ডিএ মামলা কী হয়। জেনারেলি কোনো মামলা কীভাবে হয়, ধরো ডিএ মামলা কাদের সাথে কাদের লড়াইটা হচ্ছে, একটা হচ্ছে তোমার আমাদের যে কর্মচারী, সরকারি কর্মচারীদের সাথে একদিকে আছে সরকারি কর্মচারীরা, ঠিক আছে, আর একদিকে আছে ভার্সেস হচ্ছে তোমার কি গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট আর অন্যদিকে আছে। এবার গভর্নমেন্ট কী করছে, হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্ট বলছে দিয়ে দিতে, তারা আবার কোথায় চলে যাচ্ছে, তারা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে এইবার যদি গভর্নমেন্ট দিয়ে দিত, গভর্নমেন্ট যদি হাইকোর্টের কথাটা শুনেই সেটা দিয়ে দিত, তাহলে তো সেই কেসটা সুপ্রিম কোর্টে যেত না, তাই না? তো সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে কি হচ্ছে, সুপ্রিম কোর্টের আরও ভার বাড়ছে, আরও বেশি পরিমাণে সেখানে মামলা যাচ্ছে, সেখানে হয়তো যারা যে সমস্ত ইম্পর্ট্যান্ট মামলা, যেমন ধরো কোনো রেপ কেসের মামলা আছে, বা আরও অনেক কিছু বড় বড়, ধরো কোনো একটা লেজিসলেশন, কোনো একটা আইনকে প্রপারলি ঠিক সেটা হয়েছে কি না, সেটা সাংবিধানিক নাকি অসাংবিধানিক, সেই বিষয়গুলো সেখানে আলোচনা হচ্ছে না। সেখানে কি আলোচনা হচ্ছে না, ডিএ দেওয়া উচিত কি উচিত না, যেখানে হাইকোর্ট বলছে যে ডিএ ওদের ফান্ডামেন্টাল রাইটস কর্মচারীদের, ঠিক আছে, তো সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে না,
ঠিক আছে, তাদেরকে সেটা দেওয়া হচ্ছে না এবং সেটা নিয়ে আবার চলে যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে। তো সেই জন্য এই টাইপের মামলা যদি সুপ্রিম কোর্ট শুনতেই থাকে, তার ফলে এই যে পেন্ডেন্সিটা প্রচুর পরিমাণে আরও বেশি বাড়বে, এটাই মেনলি বলা হয়েছে এটাতে। তো এবার এটা রিড করছি, আশা করি বুঝতে পেরেছো সবাই। দ্য সুপ্রিম কোর্ট অন টিউসডে সেড দ্যাট the increasing of the number of judges will not demolish the perennial problem. perennial মানে কি? perennial মানে হচ্ছে যেটা মানে পারম্পরিক যে সমস্যাটা চলে আসছে, ঠিক আছে, মানে প্রথম থেকেই যে সমস্যাটা চলে আসছে আর কি। perennial problem of pendency not sorry nothing that is already difficult finding good lawyers to accept the call to the bench in high courts. The Supreme Court said that a public interest litigation petition seeking to double the number of judges in high courts and the district judiciary was a rather simplistic solution to arrears. At one point, Chief Justice of India D.Y. Chandrachud asked the petitioner advocate Ashwini Kumar Upadhyay whether he wanted the Supreme Court to increase its judicial strength from 70 from the current 34. তো বেসিক্যালি ইনি হচ্ছে পিটিশনার, ঠিক আছে, এই অশ্বিনী কুমার উপাধ্যায়। ইনি হচ্ছে পিটিশন দায়ের করেছিলেন যে আপনারা হচ্ছে জাজেসের সংখ্যা বাড়ান, ঠিক আছে, জাজেদের সংখ্যা বাড়ান, তারপরে এমনি পেন্ডেন্সিটা কমে যাবে। মিস্টার উপাধ্যায় সেড দ্যাট জাজ পপুলেশন রেশিও ইন ডেভেলপড কান্ট্রি ওয়াজ 50 ফর আ মিলিয়ন, মানে ডেভেলপড কান্ট্রিতে 10 লক্ষ লোকের মাথা পিছু 10 লক্ষ লোকের জন্য 50টা জাজ থাকে, কিন্তু সেটা আমাদের এখানে খুবই কম। মিস্টার উপাধ্যায় সেড there were at least 10 crore cases pending in the district judiciary alone. তাহলে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতেই 10 কোটি আছে, আর বাদ বাকি তো বললাম 4.5 থেকে 5 কোটি হচ্ছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট মিলিয়ে আছে। দেন লেট মি টেল ইউ সামথিং, দিস কাইন্ড অফ পিটিশন উইল নট বি হিয়ার্ড বাই আমেরিকান সুপ্রিম কোর্ট। তাহলে ডিওয়াই চন্দ্রচূড় বলছে যে না, এই ধরনের যে পিটিশনগুলো আসে সেগুলো কিন্তু আমেরিকান সুপ্রিম কোর্টে তারা কিন্তু এগুলো শোনে না। This is also the reality of our judicial system, that we have widened access to the Supreme Court to a point that it is becoming dysfunctional. তো এখানে মানে ডিসফাংশনাল না ডাইফাংশনাল বলেছে। তো ডিসফাংশনাল বা ডিসফাংশনাল কেন বলছে যে এখানে কি হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে বিচারাধীন বিষয়গুলো সেগুলো এত বেশি হয়ে গেছে, যেমন পিআইএল, যে কেউ গিয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করে দিচ্ছে, ঠিক আছে। তো তার ফলে কি হচ্ছে যে আমার এই বিষয়গুলোকে তাদেরকে তো শুনতে হচ্ছে, তো তার ফলে আরও বেশি টাইমটা লেগে যাচ্ছে এবং পেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে, এটাই উনি বলেছেন, যেটা ইউএসএতে বা ইউকেতে হয় না। দিস পিটিশন উইল নট বি এন্টারটেইনড বাই ইউএস or UK Supreme Court's Chief Justice of Chandrachud reacted. The Chief Justice said that the judiciary was overburdened because of the system. He added, if we apply the brakes, we will be absolutely clear of arrears. The American Supreme Court does not hear lawyers on whether you should admit a case for hearing. The UK Supreme Court decides which 180 cases they have to hear, the CJI observed orally. The Chief Justice Chandrachud recounted how when he was the Chief Justice of Allahabad High Court, he had received a letter from Law Minister to increase the judicial strength in the court by 25%. I said, good heavens, I cannot fill up my 160 and you want me to increase from 160 by 25%. তো উনি বলছেন যে এলাহাবাদ হাইকোর্টে যখন উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন ছিলেন, এর আগে যখন এলাহাবাদ হাইকোর্টের আর কি চিফ জাস্টিস ছিলেন, তো তখন ওনাকে ল মিনিস্টার বলেছিল যে যত সিট আছে তার থেকে 25% বাড়ান। তো উনি বলেন যে না, 25% বাড়ানো তো দূরের কথা, আমার এই সিটটাই ফিল হচ্ছে না প্রপারলি। কেন হচ্ছে না ফিল সেটা দেখা যাবে পরেরটুকু, তো আমরা সেটা দেখব, ঠিক আছে, পেজ নাম্বার 10।
The Chief Justice of India said that it is difficult to get good lawyers to fill up the existing judicial position itself. তো বেসিক্যালি চিফ জাজ মানে হাইকোর্টের যে জাজ নিযুক্ত করা সেটার কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, যে 10 বছর প্র্যাকটিসিং হতে হবে, সেই রকম মাপদণ্ডের হতে হবে, তবেই তাকে হাইকোর্টের জাজ হিসেবে নিযুক্ত করা যাবে, যাকে তাকে নিয়ে যাওয়া যাবে না। তো উনি বলছেন যে এত ভালো লয়ার যাদেরকে জাজ হিসেবে নিযুক্ত করা যাবে সেই রকম আসছে না, ঠিক আছে, কারণ কিছু লয়ার ওরকমভাবে হার, আর কিছু আই থিঙ্ক সাবঅর্ডিনেট যে জুডিশিয়ারি মানে নিচের তলার যে লোয়ার জুডিশিয়ারি থেকেও যায় আই থিঙ্ক। Try getting judges to fill up the existing positions, then you will know how difficult it is, he said. He said the reality on the ground concerning high courts ought to be appreciated. We can't just appoint anybody. Ask Chief Justice of Bombay High Court as to how many good lawyers are willing to accept judgeships today, সিজিআই চন্দ্রচূড় সেট। তো উনি বলছেন যে আপনি যান গিয়ে বম্বে হাইকোর্টের যে পিটিশনার তাকে বলছে যে বম্বে হাইকোর্টের যে চিফ জাস্টিস রয়েছে, ঠিক আছে, বম্বে হাইকোর্টের যে চিফ জাস্টিস রয়েছে তাকে জিজ্ঞাসা করুন যে কতজন লয়ার হচ্ছে তোমার হাইকোর্টের ইয়ে হতে চাইছে, জাজ হতে চাইছে, কারণ খুব স্বাভাবিক ব্যাপার, হাইকোর্টের জাজ হলে যে ভালো লয়ার তার যে প্রাইভেট যে তার প্র্যাকটিস রয়েছে সেটা কিন্তু তাকে বন্ধ করে দিতে হবে, তারপরেই সে জাজ হতে পারবে। এরকম না যে আমি জাজও হয়ে গেলাম প্রাইভেট প্র্যাকটিসও করছি, না, দিস ইজ নট অ্যালাউড, ঠিক আছে। তো তার 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 ফলে কী হচ্ছে, তার অবভিয়াসলি তার আর্থিক ক্ষতি হচ্ছে। তো এই কারণে ভালো যে বড় বড় যে লয়াররা রয়েছে তারা সহজে জাজ হতে চায় না। অন মান অন মানডে Justice Sanjay Kishan Kaul voiced similar concern about finding good legal talent to join bench after he and CJI had met with Chief Justices of the High Court. Justice Kaul said that 20% of the judicial posts in the High Courts are vacant, and Justice Kaul and the second senior most Supreme Court judge and a collegium member had said that Chief Justices of several High Courts had complained about lawyers being unwilling to accept the invitations to the bench because because of the uncertainty posed by the government's inaction and আচ্ছা এছাড়া হচ্ছে গভর্নমেন্টের একটা ইনঅ্যাকশন থাকে, কারণ তার কারণটা আমি বলছি, কারণ গভর্নমেন্টকে কলেজিয়াম যেটা বলে, ঠিক আছে, সেই অনুযায়ী গভর্নমেন্টকে আর কি এটা নিযুক্ত করতে হয় হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, আর হাইকোর্টের ক্ষেত্রেও হচ্ছে জেনারেলি কী করে যে প্রেসিডেন্ট আর কি তাদের কাছ থেকে মানে চিফ জাস্টিস যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস থাকে, হাইকোর্টের যে চিফ জাস্টিস থাকে, তাদের সবার কাছ থেকে মতামত চায় যে হাইকোর্টের জাজকে নিযুক্ত করবার সময়। কিন্তু কি হয় যে অনেক সময় এই বিষয়টা অনেকটা ডিলেও হয়ে যায়। একটা তো কথা বললাম, একটা আর্থিক ব্যাপার থাকে, আর 2 নম্বর হচ্ছে ডিলে হয়ে যায়, ঠিক আছে, মানে নিযুক্ত করার কোনো ঠিক ঠিকানা নেই, কখন নিযুক্ত হবে সে জানে না। Justice P.S. Narsimha, the associate judge on the CJI bench, said Tuesday that it was a non sequitur to say that that you increase the number of judges and pendency will go away. It is not correct. Increasing the number of judges was not the solution. Justice Narsimha said Mr. Upadhyay said that all the matters were pending in the Allahabad High Courts for at least 10 years. ঠিক আছে, তো এখানে উনি বলছেন যে আরেকজন যে জাজ ছিল সিজিআই বেঞ্চে, জাস্টিস P.S. নারসিমহা, তিনিও সেটা বলেছেন যে মানে সিজিআই এর সঙ্গে একমত হয় যে শুধুমাত্র জাজের সংখ্যা বাড়িয়ে দিলেই যে কেসের সংখ্যা কমে যাবে সেরকম, বা কেস পেন্ডেন্সির সংখ্যা কমে যাবে এরকম কোনো ব্যাপার না। তো এটা একটা ইম্পর্ট্যান্ট আজকের আর্টিকেল ছিল। এরপরে পরের আর্টিকেলটা আমরা দেখব। তো এরপরে দেখো এটা অ্যাটলিস্ট জেনে রাখা উচিত যে সিঙ্গাপুর এয়ারলাইন্স will get 25.1% of in Air India and to make an investment of 2059 crore in Tata-owned airline as a part of an agreement to merge their joint venture Vistara with the larger Indian carrier. The merger will now allow the Tata Group to consolidate the different airlines it owns under an enlarged the Air India Group. Earlier this month, Air India also fully bought out budget carrier Air Asia India from Malaysia's Air Asia Aviation Group and said it would combine it with
Air India's low cost Air India Express unit, ঠিক আছে। টাটা অ্যান্ড সন্স পারচেস বোথ এয়ার ইন্ডিয়া অ্যান্ড এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্রম দ্য গভর্নমেন্ট ইন জানুয়ারি। তো এয়ার ইন্ডিয়া আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তো কিনেছে, প্লাস তোমার সিঙ্গাপুর এয়ারলাইন্স কী করছে যে উইল গেট 25.1% ইন এয়ার ইন্ডিয়া অ্যান্ড মেক অ্যান ইনভেস্টমেন্ট অফ 2059 crore। তো সিঙ্গাপুর এয়ারলাইন্স ও কিছুটা হচ্ছে তোমার এয়ার ইন্ডিয়াতে প্রায় 25% হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স নিয়ে নিচ্ছে। এটা আর কি ইম্পর্ট্যান্ট একটা নিউজ, জাস্ট জানার জন্য, অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে দেখবো, এরপরে আর খুব একটা যে খুব ইম্পর্ট্যান্ট কিছু আছে সেটা নয়, ঠিক আছে। তারপর আমরা এবারে হচ্ছে তোমার এডিটোরিয়ালটা দেখবো, ঠিক আছে। এডিটোরিয়ালটায় ইম্পর্ট্যান্ট আছে এখানে, তাছাড়া সব পলিটিক্যাল নিউজই মোটামুটি আছে। আচ্ছা, তো আজকে যে এডিটোরিয়াল আছে, ইনি হচ্ছে ফর্মার ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, 2007 থেকে 2017 সালে ভাইস প্রেসিডেন্ট ছিলেন হামিদ আনসারি, তার লেখা। এবং ইনি এটা কোঅপারেটিভ ফেডারেলিজমের মধ্যে ব্যাপারে আর কি লিখেছেন। এবং হিন্দি আধিপত্য বা হিন্দিকে ল্যাঙ্গুয়েজ নিয়ে, মানে হিন্দি ল্যাঙ্গুয়েজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেই বিষয়ে, বিভিন্ন বিষয় নিয়ে লেখা, এটাও বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হোয়াট ইজ কোঅপারেটিভ ফেডারেলিজম? কোঅপারেটিভ ফেডারেলিজমের যদি বাংলা পড়ি, সেটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ বা মানে সহযোগিতাপূর্ণ যে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম, ঠিক আছে। ফেডারেলিজম মানে কি? যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আর কোঅপারেটিভ মানে কি? একে অপরকে কোঅপারেট করা, সাপোর্ট করা। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুজনের সাথে একটা কোঅপারেটিভ রিলেশন গড়ে তোলে, সেটাকেই আর কি কোঅপারেটিভ ফেডারেলিজম বলে। তো ব্যাপারটা কি যে কোঅপারেটিভ, আমি ফার্স্ট রিড করা স্টার্ট করছি, দেন আস্তে আস্তে আমি বোঝাবো রিড করে করে। কোঅপারেটিভ ফেডারেলিজম অ্যান্ড কালচারাল সভিনিজম. The latter expression found mention in an editorial comment recently and bears repetition. This latest effort to impose Hindi raises once again and quite retrogressively the issue of cultural nationalism at time when it is least required. India has remained uniquely unified despite the infinite multiplicities of its culture. তো এখানে ইনি কি বলেছেন যে এই যে কালচারাল যে শভিনিজম, যে হিন্দি কালচারকে আর একটা পার্টের ওপর, ধরো বাংলা বলো বা অন্যান্য জায়গা যে তামিল বলি বা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তার উপর হিন্দি কালচার অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেটার একটা চাপানোর যে চেষ্টা, সেটা খুবই ভুল উনি যেটা বলছেন। কারণ আমরা একটা প্লুরালিস্টিক সোসাইটিতে বসবাস করি। ইন্ডিয়া ইজ আ মানে কি বলবো, সভারেন স্টেট, এবং তার সত্ত্বেও তার মধ্যে একটা প্লুরালিজমের যে ধারণা আছে সেটা খুব স্ট্রং, ঠিক আছে। আমাদের প্রত্যেক কিলোমিটারে আমাদের নিজেদের ভাষা, বাংলার মধ্যে কতগুলো ডায়ালেক্ট আমরা ইউজ করি। আমি যে বাংলা যে ডায়ালেক্টে বলি, ঠিক আছে, সেই ডায়ালেক্টে হয়তো আমার থেকে 5 কিলোমিটার দূরে কেউ আছে, সে হয়তো সেই ডায়ালেক্টে বলে না, অন্য একটা ডায়ালেক্টে বাংলাটা বলে। সো আমরা কখনোই ভাবতে পারি না যে শুধুমাত্র আমাদের ভাষা এক হলে আমাদের মধ্যে ইউনিটিটা আরও বেশি প্রগাঢ় হবে, ঠিক আছে। সেই ধারণাটা ঠিক না, উনি এটা বলতে চাইছেন। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট অফ আইডেন্টিটি, ঠিক আছে। দেখো কত সুন্দরভাবে লেখা, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কেউ লিখতে বলে, ঠিক আছে, এইটা হচ্ছে হিন্দুর আর কি বিউটি, ঠিক আছে। বিউটি অফ হিন্দু হচ্ছে এটা, মানে হিন্দুকেও পড়লে তার ল্যাঙ্গুয়েজ এগুলো যদি তোমরা ইউজ করতে পারো, তাহলে লেখা প্রচণ্ডভাবে এনরিচ করবে। যে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট অফ আইডেন্টিটি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ, কোনো মানুষের ভাষা হচ্ছে তার আইডেন্টিটির খুব উল্লেখযোগ্য একটা উপাদান। The question of expressing national identity in a linguistically diverse society anxious to jettison or reduce the use of English as a language of the colonial power was passionately debated by the decision or debated by the constitutional maker, even linked to national prestige. It was uneasy it was uneasy comprise reflected in the wording of the part 17 343 to 351, ঠিক আছে। তো এখানে ইনি কি বলেছেন যে কনস্টিটিউশনাল যে আমাদের যখন সংবিধান সভা ছিল, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে
কী হওয়া উচিত, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কী হওয়া উচিত, ইংলিশের ইউজ কতটা হওয়া উচিত অ্যাজ আ কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, সেইটা অনেক বার সেইটা নিয়ে বড়সড় ডিবেট হয়েছিল। আচ্ছা, আর একটা আমি জানি না তোমরা সবাই জানো কি না, যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে কিন্তু কোনো ভোটাভুটি হয়নি। এখন যেমন আমরা দেখি যে লোকসভাতে যে কোনো জিনিস স্টার্ট করা উচিত কি উচিত না, সেটা নিয়ে কী হয়, ভোট হয়, ঠিক আছে? কিন্তু কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে কিন্তু সেই রকম কোনো ভোট হয়নি। কেন? যাতে ওই বিভেদটা না আসে। ওখানে সব কিছু আলোচনার মধ্যে আলোচনা করে একটা মধ্যস্থতাতে আনা হয়েছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে। তো স্পেলিং আউট ইট আউট, তো এখানে হচ্ছে পার্ট 17 অফ কনস্টিটিউশনে দেখবে ভাষা নিয়ে কিছু জিনিস বলা আছে। তো সেটাই বলেছে যে সেখানে যে যে আনইজি কম্প্রোমাইজটা হয়েছিল, ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে এখানে রিফ্লেক্ট হয়েছে। কি রিফ্লেক্ট হয়েছে? Article 345 leaves it to state to choose its language for official purposes. তাহলে আর্টিকেল 345 অফ পার্ট 17 সেখানে কি বলা হয়েছে, যে স্টেট চুজ করতে পারবে যে তারা অফিসিয়াল ভাষা হিসেবে কি ইউজ করবে, ঠিক আছে? তাদের যে কাজকর্ম, স্টেটের যে কাজকর্ম সেটাতে কি ইউজ করা হবে সেটা স্টেট ঠিক করবে। ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস সেভারাল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ কন্টিনিউ টু ইউজ ইংলিশ, ঠিক আছে? এবং আমাদের রাজ্যেও এটা আছে, তুমি বাংলাতেও দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমাদের অফিসিয়াল কিছু, কিন্তু অফিসিয়াল কোনো কাজ বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশেই হয়। তোমার থানা থেকে বাড়িতে একটা নোটিশ আসলে সেটাও কিন্তু ইংলিশেই লেখা থাকে, ঠিক আছে? যে কোনো অফিসিয়াল কাজ ইংলিশে হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর্টিকেল 348 stipulates that all the proceeding of the Supreme Court and of every high court and of bills and the parliament shall be in English language. 348 এটা বলা হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে। দ্য 8th schedule and the periodic additions to it, now numbering 22, spell out the diversity and complexity of the language landscape, as do the Official Languages Act of 1963 and its rule made in 1976 and amended তিনবার আরও অ্যামেন্ডমেন্ট হয়েছে। দ্য কোয়েশ্চেন অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্রট ফোর্থ passionate dissents in the Constituent Assembly and drafting of the Constitution. It covered language of legislatures, languages of court and the judiciary, and language of official work of the Union, educational institution of national importance, and those of scientific and technical education financed by Government of India were in the Union list, and education including technical, medical and universities were in concurrent list. Some ambiguity inevitably crept into it. Thus Article 351 directs the state in the development of হচ্ছে হিন্দি। তাহলে আর্টিকেল 351 আবার হিন্দি ল্যাঙ্গুয়েজের ইউজের কথা বলেছে, ঠিক আছে? তো সায়েন্টিফিক বিভিন্ন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ কিন্তু বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনেও ইউজ হয়। And these include the Hindustani that does not find a mention in 8th schedule. তাহলে 8th schedule কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য কিছু আলাদা করে বলা নেই, 22টা ভাষাকেই সমানভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। বাট আর্টিকেল 351 হচ্ছে আমরা যদি দেখি, তো সেখানে আবার হিন্দিকে ইম্পর্ট্যান্ট বলে হিন্দির ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের কিছু করা উচিত সেটাও বলা আছে। আর ডিসেন্ট দ্যাট সারফেসেস ফ্রম টাইম টু টাইম, তাহলে এইবার যে ডিসেন্ট, যে বিরোধিতাগুলো আসে টাইম টু টাইম এই ভাষা নিয়ে, সেগুলোর ব্যাপারে বলেছে। তো বেসিক্যালি ভাষার সম্পর্কে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ঠিক আছে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার খুব কথা হয়, মাঝে মধ্যেই কথা হয়, ঠিক আছে? তো এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি, যে বলা হয় যে বাচ্চাদেরকে তার মাতৃভাষা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিসেবে ইংলিশটা শেখানো হবে, এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তাকে একটা ইন্ডিয়ান কোনো একটা ভাষা শিখতে হবে। তো আমাদের ওপর জেনারেলি হিন্দি শেখার একটা বার্ডেন থাকে, কিন্তু অন দ্য কন্ট্রারি যদি আমরা হিন্দি বেল্টে যাই, তো আমরা দেখব ওরা কিন্তু কেউ বাংলা শিখছে না, ওরা কিন্তু কেউ তামিল শিখছে না, কিন্তু অন্যান্য সবাইকে সেটা শেখানো হচ্ছে, মানে অন্যান্য সবাইকে হিন্দি শেখানোর জন্য একটা দেওয়া হলেও ওরা কিন্তু আমাদের ভাষাটা শিখছে না। তাহলে এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা বেকার বেসিক্যালি। তো বলছে দিস প্যাশনেট ডিসেন্ট বিগিনিং উইথ বিজি খের কমিশন, তো বিজি খের একটা কমিশন তৈরি হয়েছিল এই ল্যাঙ্গুয়েজকে নিয়ে, কন্টিনিউস টু দিস ডে অ্যান্ড সারফেসেস ফ্রম টাইম টু টাইম। It assumed a violent
formed in 1965 Tamil Nadu, where violent disturbances led to more than 50 deaths. This year, the reaction from Tamil Nadu, Kerala have been sharp and unambiguous, and the Hindu reported that 27 November, an 85-year-old DMK functionary ended his life in Salem on Saturday, purportedly over the সেন্ট্রাল গভর্নমেন্টস ইম্পোজিশন অফ হিন্দি ইন তামিলনাড়ু। তো ওই যেটা তামিলনাড়ুতে যে প্রবলেমটা হয়, ঠিক আছে, হিন্দি ইম্পোজিশন নিয়ে, সেটার কথাই বলেছে। আনলাইক আদার পার্লামেন্টারি কমিটি, দ্য কমিটি অন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, though consisting of 30 members of parliament, is headed by the home minister. It mandates to review the progress made in the use of Hindi for official purposes and to make recommendations to increase the use of Hindi in official communication. It submits its report to the President of India, who forwards its recommendation to the two houses. It is understood that so far only the recommendation for the reports up to the 9th in the year 2010 have been forwarded to the House of Parliament, and 10th and 11th report have been submitted to the President and are not in পাবলিক ডোমেইন। তো বেসিক্যালি সেগুলোকে পাবলিক ডোমেনেই আনা হয়নি, কারণ সেটা নিয়ে আবার ঝামেলাঝাটি শুরু হয়ে যাবে। তো the Home Minister's press conference in October announcing the completion of the 11th report highlighted some of its recommendations on language of instruction and of instruction in the examinations in technical courses. This touched off the animated debate on resulting implication and its practicality in terms of available of standard books, course material, and the teachers qualified to communicate in adequately. A related matter is the competence in Hindi language of candidates undertaking the examination in it and completing the equal measure with those whose mother tongue it is. তো সেটা একটা ব্যাপার চলছে যে এই যেখানে হচ্ছে জেনারেলি অক্টোবরে বলা হয়েছে যে যারা হচ্ছে তোমার টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়বে তারাও আর কি হিন্দি ল্যাঙ্গুয়েজে পড়তে পারবে। তো এটা খুব একটা মানে প্র্যাকটিক্যাল সলিউশন না। মধ্যপ্রদেশে তো ইনফ্যাক্ট মেডিকেল পড়াশোনাও আই থিঙ্ক হিন্দিতে স্টার্ট হয়েছে, বাট সেটা নিয়েই উনি বলছেন যে সেটা বেশ ইম্পর্ট্যান্ট, সেটা কারণ কতটা হিন্দিতে ভালো বই আছে বা টিচার আছে সেরকম পড়ানোর মতো, সেটা প্রশ্নর একটা মুখে পড়ে। অ্যাট দ্য রুট অফ দ্য ডিবেট ইজ দ্য বিগার কোয়েশ্চেন অফ আইডেন্টিটি in a diverse society. Nowhere it was the suggestion that diversity, including linguistic diversity, is to be subsumed in a linguistic uniformity. তো ওখানে উনি বলছেন যে বেশি বড় কোয়েশ্চেন হচ্ছে তোমার ইয়ের একটা মানে আইডেন্টিটির একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আমার কিছু বছর আগে আমার মনে আছে আমি একবার নিউজ পেপারে পড়েছিলাম একজন আই থিঙ্ক একজন তামিলনাড়ুর কোনো একজন পলিটিশিয়ানকে এয়ারপোর্টে কোনো একজন সিআরপিএফ বলেছিলেন যে স্পিক হিন্দি, ঠিক আছে, আপনি ইফ ইউ আর ইন্ডিয়ান দেন স্পিক হিন্দি। মানে ব্যাপারটা এরকম, ইফ ইউ আর নট স্পিকিং ইন হিন্দি দেন ইউ আর নট ইন্ডিয়ান, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম, তো সেই ব্যাপারটা নয়, ঠিক আছে। মানে কেউ হিন্দিতে কথা বলতে পারে না মানেই সে ইন্ডিয়ান নয়, সেটা কিন্তু নয়। The national language issue, the allegation of cultural chauvinism emanates from the apprehension, নেওয়া হয়, from the apprehension that transition from English along with Hindi as the official language of Union to it being the national language, and to bring it about through such procedural devices such as the language of instruction and examination of the textbooks to determine of students whose mother tongue is not Hindi. Its implication for competitiveness in the job market are evident. It is to be recalled that the language of the chapter of official language is definitive and limits itself to the language of the union. It does not mention the national language. There is no mention of it in the section of directive principle or in fact
344(3) stipulates that the just claims the interest of a person belonging to the non-Hindi speaking areas in the regard to the পাবলিক সার্ভিস শ্যাল বি কনসিডার্ড বাই দ্য প্রেসিডেন্ট। তাহলে এখানে কি বলছে যে উনি বলছেন যে সবসময় হিন্দিকে ইম্পোজ করবার যে মানসিকতা সেটা কিন্তু আমাদের সংবিধানের 348-এ হিন্দি ডেভেলপমেন্টের কথা বলা হলেও, হিন্দি ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের কথা বলা হলেও আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপালে বা অন্য কোনো জায়গায়, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিসে কিন্তু সেটা দেখতে পাই না। ইনফ্যাক্ট 344, আর্টিকেল 344-এ কী বলা হয়েছে যে পার্সনের যেটা ইন্টারেস্ট থাকবে সেই অনুযায়ী সে তার ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে। In this context, what are the courts open to the federal government in the context of the zeal reflected in the Home Minister remark? The constitutional course would be to opt for the language of Article 345 that allows each legislature to the use of Hindi and or to choose its language for all official purposes, ঠিক আছে। অ্যান্ড তো এইখানেই এইটাই বলেছে, আর বাদ বাকিটা পড়ছি না, ঠিক আছে। এটার মেন বক্তব্য হচ্ছে যে হিন্দিকে চাপিয়ে দেওয়ার যে ইয়েটা ওটা ঠিক নয়, এটা হচ্ছে মেন ব্যাপার। এবং যেহেতু ইন্ডিয়া ইজ আ মানে ভেরি বিগ কান্ট্রি, এবং তার সাথে সাথে যেটা ব্যাপারটা হচ্ছে প্লুরালিজম এবং ডাইভার্সিটি ইজ ইন হার্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্লুরালিজম এবং ডাইভার্সিটি এই দুটো হচ্ছে ইন্ডিয়ার হৃদয়ের মতো, ভারতের হৃদয়ের মতো। সেই জন্য একটা কিছুকে চাপিয়ে দেওয়াটা উচিত না, এটাই উনি বলতে চাইছেন। বাট আমার পার্সোনাল মত যদি বলো তো আমার মনে হয় যে আমরা অবশ্যই আমাদের মাতৃভাষা তো শেখা উচিত, এবং তার সাথে যে ভাষাটা আমি শেখার সুযোগ পাচ্ছি সেটা অবশ্যই শেখা উচিত, ঠিক আছে। আমার হিন্দি বলি বা ইংলিশ বলি বা তামিল বলি বা যাই হোক, যে আর যেটা শেখার সুযোগ থাকলে অবশ্যই শেখা উচিত, এটা আমার কথা। তবে এরকম না যে আমরাই শুধু হিন্দি শিখবো এবং তারা কিছু শিখবে না, তাহলে হিন্দি যে বেল্টে যারা থাকে তাদেরও অবশ্যই একটা ভাষা শেখা উচিত। তো এটাই ছিল মোটামুটি। আর আচ্ছা, এবার হচ্ছে ইডাব্লিউএস নিয়ে আর একটা ছিল, আর একটা বিষয় ছিল, এটা আর আমি খুব ডিটেলে পড়ছি না। বেসিক্যালি এখানে বলা হয়েছে যে ইডাব্লিউএসের যে 10% যে আর কি ইয়ে দেওয়া হয়েছে, রিজার্ভেশন দেওয়া হয়েছে, সেটা সব জায়গাতেই দেওয়া হয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউট থেকে জবের সমস্ত জায়গায়। এবং 124th অ্যামেন্ডমেন্টে এটা করা হয়েছে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির লোকেরা 10% অ্যাডিশনাল একটা তোমার রিজার্ভেশন পাবে। কিন্তু কথাটা বলা হয়েছে যে এনাদের এই আর্টিকেলে এনারা বলেছেন যে এরা যে এডুকেশনাল ইনস্টিটিউটে এরা আগেই মানে বেশ ভালো মতো করে এরা রিপ্রেজেন্টেড ছিল, এরকম নয় যে ইডাব্লিউএসের রিপ্রেজেন্টেশন আগে ছিল না, ঠিক আছে। সেইটাই মোটামুটি বলা হয়েছে এখানে। এখানে নতুন করে খুব বেশি যে ইম্পর্ট্যান্ট কিছু তা নয়, এইটাই মেনলি বলা হয়েছে এটার। আচ্ছা, এবার হচ্ছে এবার যেটা আমরা পড়বো এবং দেখবো সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিক থেকেও বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রবলেমটা, যে আমরা যে পরিমাণ জিনিসপত্র ইউজ করি সেগুলোর যে মানে যেগুলো আমরা ইউজ করতে ছেড়ে দিই, কিন্তু সেটার যে ওয়েস্টেজটা আছে সেটাকে প্রপারলি ম্যানেজ হচ্ছে কি হচ্ছে না। তো ওয়েস্ট ম্যানেজমেন্টের সবথেকে খারাপ ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যদি ডেটা দেখো তো ওয়েস্ট বেঙ্গল দেখো, ওয়েস্ট বেঙ্গল মাত্র 9% যেটা আছে সেটাকে হচ্ছে, যেটা প্রডিউস হচ্ছে সেটাকে ওয়েস্টেজটাকে আর কি তারা নতুন করে আবার অন্য কোনো রূপে আর কি পরিবর্তন করতে পারছে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্টে সবথেকে খারাপ অবস্থা। অন্যান্য বিভিন্ন স্টেট, যেমন কিছু স্টেট আছে যেমন 90% এমপি ওয়েস্ট ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করছে, 90% ওয়েস্ট রিসাইকেল হয়ে যাচ্ছে। ছত্তিশগড় 93% ওয়েস্ট হচ্ছে রিসাইকেল হয়ে যাচ্ছে। হিমাচল প্রদেশ 98% জিনিসপত্র রিসাইকেল হয়ে যাচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব খারাপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা কথাবার্তা হয়েছে যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা কতটা দরকার, ঠিক আছে। তো এটা বলা হয়েছে। আর আচ্ছা, আর একটা কথা হচ্ছে এইটা মোটামুটি এটা যে খুব বেশি ইম্পর্ট্যান্ট তা না, তবে মানে ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে এটা ইম্পর্ট্যান্ট ছিল, এই জন্য এটা বলে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা নিউজ দেখতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউথ অভ্যাস বা যে মিলিটারি এক্সারসাইজ চলছে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি। আর ইন্ডিয়ান আর্মির হচ্ছে এটা চলছে, তো এটা হচ্ছে চলছে কোথায়, উত্তরাখণ্ডে। ইউএস আর্মির সাথে 18 এডিশন অফ ইন্ডিয়া ইউএস আর্মি এক্সারসাইজ ইউথ অভ্যাস which is underway
in Auli in Uttarakhand for 100 kilometers from the line of actual control. ঠিক আছে, and other exercises such as ex Austra Hind and with Australia are underway at Mahajan Field firing ranges in Rajasthan from 28 November to 11th December. এক্স আগ্নেয় ওয়ারিয়ার উইথ সিঙ্গাপুর অ্যাট দেওলালি, ঠিক আছে, এবং দ্য আউটগোয়িং এক্সারসাইজেস এক্স হারিমাউ শক্তি উইথ মালয়েশিয়া, এগুলো জেনারেলি আসে, ঠিক আছে। গরুড়া শক্তি হচ্ছে উইথ ইন্দোনেশিয়া অ্যান্ড কারণ ইন্দোনেশিয়া দেখো গরুড়া শক্তি, কারণ ইন্দোনেশিয়ার যে ইয়ে আছে না, ওদের যে ন্যাশনাল এমব্লেমটা ওটা হচ্ছে গরুড়, ঠিক আছে, ওটা হচ্ছে ন্যাশনাল এমব্লেম ইন্দোনেশিয়ার। অ্যান্ড এক্স কাজ ইন অ্যান্ড হচ্ছে উইথ কাজাকাস্তান ইজ শিডিউল্ড ইন দ্য মিড ডিসেম্বর। তো এখানে দেখতে পাচ্ছি এইটুকুতে কতগুলো চলে এলো, যে কতগুলো কোয়েশ্চেন এইটুকু থেকে হয়ে যেতে পারে, যে কোথায় কোথায় কী কী কার কার সঙ্গে হচ্ছে চলছে এক্সারসাইজগুলো। তো একটা তো হচ্ছে আমরা দেখে নিলাম যে প্রথমেই যেটা যুদ্ধাভ্যাস, এটা ইউএস আর্মির সাথে চলছে উত্তরাখণ্ডের আউলিতে। এছাড়াও অস্ট্র হিন্দ অর হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে চলছে, ঠিক আছে, মহাজন ফিল্ডে রাজস্থানে, ঠিক আছে। তাহলে ইউএসের সাথে আমরা চলছে কোথায়, উত্তরাখণ্ডে চলছে, ইউএসের সাথে উত্তরাখণ্ডে। তারপরে তোমার ইয়ের সাথে হচ্ছে রাজস্থানের সাথে চলছে, ঠিক আছে। আর হচ্ছে রাজস্থানের সাথে হচ্ছে রাজস্থানের সাথে চলছে বলছি, মালয়েশিয়ার সাথে চলছে অস্ট্রাহিন্দ ইন রাজস্থান, এবং তার সাথে হচ্ছে অগ্নি ওয়ারিয়ার চলছে হচ্ছে সিঙ্গাপুরের সাথে দেওলালিতে। আর হচ্ছে হারিমু শক্তি হচ্ছে মালয়েশিয়ার সাথে চলছে, ঠিক আছে। অ্যান্ড গরুড়া শক্তি হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে চলছে, মানে চলবে। আর হচ্ছে কাজ ইন্দ হচ্ছে কাজাকস্তানের সাথে চলবে। তো এগুলো ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় চলে আসে জেনারেলি। নেক্সট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ টু হেল্প ওয়েস্ট সেগ্রেগেশন ওয়ার্কার্স এক্সেস গভর্নমেন্ট স্কিম, এটা ইম্পর্ট্যান্ট। তো দ্য ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ হেল্পিং ওয়ার্কার্স টু ওয়েস্ট সেগ্রেগেশন in the west segregation হচ্ছে industry in India to move in the formal economy by helping them to access to government welfare scheme। তো যারা আর কি বেসিক্যালি ওয়েস্ট সেগ্রেগেশনের কাজ করে তারা যাতে গভর্নমেন্টের স্কিমগুলোর সঠিকভাবে সুযোগ সুবিধা পায়, সেই জন্য ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাদের জন্য বিশেষ কিছু ভূমিকা নেবে, সেটাই কথা বলেছে। অ্যাজ আ পার্ট অফ দ্য ইনিশিয়েটিভ দ্য ইউনাইটেড নেশনস আন্ডার সেক্রেটারি জেনারেল উষা রাও মানোয়ারি বলতে চাচ্ছিলাম, মোনারি will distribute Jandhan account kits to West segregation workers on December 1 during her first visit to the country, and the opening of the accounts has been facilitated through UNDP Plastic Waste Management Program. The program promotes the collection of segregation and recycling of all the plastics to move towards a circular economy. The program also ensures the well-being and financial inclusion of the Safai Sathi or waste pickers by linking them to social প্রোটেকশন স্কিম। তো বেসিক্যালি কী করবে, তাদেরকে হচ্ছে জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিট দেওয়া হবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবার করা হবে, যাতে তাদেরকে কী হয়, তারা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে গভর্নমেন্টের সেগুলো তারা প্রপারলি পেতে পারে, যেমন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তারা ব্যাংকের মাধ্যমে পেতে পারে, এই কাজগুলো যাতে হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য ইউএন এজেন্সি দ্য কি অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম ইজ টু হেল্প help move the sector from the informal to formal. So the UNDP has been assisting Safai Sathi who contribute immensely to resource management and yet occupy the lowest rung of the ladder অফ দ্য সার্কুলার ইকোনমি। তো এখানে কি বলছে, ইউএনডিপি হ্যাজ অ্যাসিস্টিং সাফাই সাথী যারা রয়েছে, যারা সাফাইয়ের কাজ করে, হু কন্ট্রিবিউট ইমেন্সলি, তারা প্রচুর পরিমাণে, ইমেন্সলি মানে প্রচুর পরিমাণে কন্ট্রিবিউট করে রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কিন্তু তারা কী করছে, তারা সমাজের সবথেকে মানে সমাজের যে সিঁড়ি রয়েছে, ঠিক আছে, তার সব থেকে লাস্টে তারা দাঁড়িয়ে আছে, তাদের জন্য সেভাবে কিছু করা হয় না। দিস ইজ ডান বাই লিঙ্কিং দ্য ওয়ার্কার্স টু সোশ্যাল প্রোটেকশন স্কিম such as Jan Dhan account, Aadhaar card, Ayushman Bharat,
পেনশন স্কিমস অ্যান্ড স্কলারশিপ ফর চিলড্রেন। তাহলে তাদের জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলে কাউকে, সেটার মাধ্যমে তারা সমস্ত কিছুকে লিঙ্ক করতে পারে, সমস্ত কাজ করতে পারে। এবং যেহেতু তারা খুব শিক্ষিতও হয় না, এই ধরনের অ্যাওয়ারনেসও তাদের কম থাকে, তো তাদের জন্য ইউএনডিপি স্পেশালি এটা করতে চলেছে। আচ্ছা, এটা আর একটা ছোটো একটা নিউজ আছে, জাস্ট দেখে নাও। এটা পুরোটা যে পড়তে হবে এরকম নয়। এখানে কি বলা আছে, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এস্টাবলিশ কন্ট্যাক্ট অ্যাজ মোর কুকি চিন রেফিউজিস আর এক্সপেক্টেড টু এন্টার মিজোরাম। ঠিক আছে, তো বলছে কি 10 days আফটার দ্য ফার্স্ট ব্যাচ অফ ওভার 270 কুকি চিন রিফিউজিস crossed over to India fearing an attack from Bangladesh security forces. The government official estimate that 150 more refugees are expected to seek shelter in Mizoram in the next few days. A source said India and Bangladesh are aware of the unique seriousness of the issue and are contact with each other. ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি মিজোরামে প্রচুর পরিমাণে মানে একটা ইনফ্লাক্স হচ্ছে, মানে আসছে তোমার রিফিউজিরা। মেম্বার্স অফ কমিউনিটি ফ্লেড বাংলাদেশ ফলোয়িং দ্য ক্র্যাকডাউন আগেনস্ট কুকিচিন ফাইটার্স। ঠিক আছে, যারা কুকিচিন যে একটা প্রজাতি আছে তারা আর কি বাংলাদেশ আর্মির সাথে তাদের প্রবলেম হয়েছে, তাই জন্য ইন্ডিয়াতে পালিয়ে আসছে। দ্য সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল টোল্ড দ্য হিন্দু দ্যাট 21 Kuki-Chin members had entered Mizoram on November 27, taking the total number of refugees to 293 so far. While the civil society group and the state government have made arrangement for the stay of the refugee in schools in Mizoram, the Union government Union Home Ministry is yet to take the concrete decision on their রিপার্টিয়েশন। ঠিক আছে, রিপার্টিয়েশন মানে তারা কীভাবে তাদেরকে আবার ফেরত পাঠানো হবে বা কী কী করা হবে সেটা নিয়ে তারা এখনও কিছু ঠিক করেনি। দ্য গভর্নমেন্ট অফিসিয়াল সেড দ্যাট সিন্স ইন্ডিয়া ইজ নট আ signatory to the United Nations Refugee Convention of 1951 and 1967 protocol and does not recognize refugees, undocumented migrants are liable to be prosecuted for violating the Foreigners Act. তাহলে যেহেতু ইন্ডিয়া হচ্ছে রেফিউজি কনভেনশনে এখনও সাইন করেনি, তাই জন্য এদেরকে কিন্তু ফরেনার হিসেবে এবং মানে কি বলবো ইন্ট্রুডার হিসেবে কিন্তু দেখানো যেতে পারে। দ্য মেম্বার্স অফ দ্য কমিউনিটি from the Chittagong Hill Tract area in Bangladesh fled the country after Rapid Action Battalion or RAB began a crackdown against the Kuki-Chin fighters, an armed wing of the Kuki-Chin National Front, a political body that seeks various safeguard and protection for community. Fighters of the Kuki-Chin National Front had received financial support from Jamatul Ansar Fil Hindal fundamentalist actually একটা group of Bangladesh. Informed sources have shared with the Hindu. Dhaka believes that the Kuki-Chin fighters had arms training but were short of financial resources which was supplied to them by the JFHS. We believe that the religious fundamentalist group had access to the finances and that it has extended to Kuki-Chin group, and this fact was revealed by some of the members of the group and during the interrogation by the anti-terror forces of the government of Bangladesh. A source familiar with the financial network between various such groups active in the region said Bangladesh carried out special armed campaign in October to nab the cadre of Kuki-Chin National Front from the Chittagong Hill Tracts. তো বেসিক্যালি আমি পুরোটাই পড়ে দিলাম, পুরোটা পড়বো না বলেও। বেসিক্যালি প্রবলেমটা কি, আমাদের এখানেও যে নাক্সাল প্রবলেম, এখানেও এই সেম প্রবলেম। কুকি-চিন হচ্ছে একটা ছোটো কমিউনিটি যারা হচ্ছে আর কি থাকে বাংলাদেশের যে পাহাড়ি এরিয়া, যে চিটাগং যে হিল ট্র্যাক্ট এরিয়া রয়েছে সেখানে থাকে। ঠিক আছে, ট্রাইবাল কমিউনিটি বলতে পারো একটা। তো ওখানে কি হয়, ওরা বাংলাদেশ গভর্নমেন্টকে কিছু সুবিধার জন্য বা এইসবের জন্য চেয়েছিল, কারণ এইসব জায়গা কি অনেক বেশি আন্ডার ডেভেলপড। তো গভর্নমেন্ট এদের কথা শোনেনি। তার পরিবর্তে যে ফান্ডামেন্টালিস্ট যে কিছু উগ্র যে ধর্মীয় আর কি
প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে, যেমন এখানে এই JFHS-এর কথা বলা হয়েছে, তারা কি বলেছে, তারা আর কি এদেরকে মানে ওই যে ওই কাটা খায় নুনের ছিটে হয় না, তো এদেরকে আর কি দিয়েছে, বলেছে যে গভর্নমেন্ট তোমাদের কিছু করবে না, তোমাদের যা করতে হবে ওই লড়েই নিতে হবে, বলে এদেরকে অস্ত্র টস্ত্র আর কি দিয়েছে। তার ফলে কি হয়েছে, এরা বদনাম হয়ে গেছে। এবং এবং মানে অ্যাকচুয়ালি কী হয়েছে যে বাংলাদেশের যে আর্মি আছে তারা এদেরকে এবার মারছে, এবার এরা মারতে আর কে কী করছে, মিজোরামে চলে আসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে, এবং এই যে চলে আসে এটা কি করছে, বাংলাদেশ থেকে যে মিজোরামে এরা চলে আসছে, এবং এদের বেশিরভাগই বলছে এরা আর্ম ট্রেনিং নিয়েছে JFHS-এর থেকে, তার মানে এরা তো আর কি ইন্ডিয়ার সিকিউরিটির জন্য একটা থ্রেট হিসাবেই গণ্য করা যায় এদেরকে। তো এটাই আর কি এইটাই হচ্ছে। এবং আমাদের এখানে যে নাক্সাল প্রবলেম হয় সেটাও তাই, নাক্সালরা আন্ডার ডেভেলপড বিভিন্ন জায়গায় থাকে বলে তাদের কাছে সমাজের মানে যে কী বলবো বেসিক যে অ্যামিনিটিসগুলো আছে, শিক্ষা স্বাস্থ্য এগুলো নেই বলেই সেখানে তাদেরকে আর কি অত ইয়ে করা যায়, ঠিক আছে, তাদেরকে আর কি উত্তেজিত করা যায়। তা না হলে কিন্তু এই নাক্সাল প্রবলেমও হতো না, বা এই প্রবলেমগুলো হতো না যদি সেখানে ডেভেলপমেন্ট প্রপারলি পৌঁছাতো। তো এটাই ছিল আজকে, আর ইম্পর্ট্যান্ট কিছু সেভাবে নেই, মোটামুটি এটা ছিল। আচ্ছা, আর একটা আমি নিউজ দেখছি, নিউ সুন্দরবন ডিস্ট্রিক্টস টু কাম আপ সেজ মমতা। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি on Tuesday said her government was creating a new district of Sundarban and working on a master plan with the center to prevent the river erosion in the region. অ্যান্ড চিফ মিনিস্টার ওয়াজ অ্যাড্রেসিং দ্য গ্যাদারিং ইন হিঙ্গলগঞ্জ। কালকে জানো হিঙ্গলগঞ্জে একটা সভা ছিল, সেখানে যাই হোক খুবই নাটক হয়েছে। তো সেখানে উনি বলেছেন যে সুন্দরবনে একটা নতুন ডিস্ট্রিক্ট তৈরি হচ্ছে সুন্দরবনকে নিয়ে। সুন্দরবন ইজ উইল বি নো লঙ্গার আ পার্ট অফ সাউথ চব্বিশ পরগনা, এটা উনি বলে দিয়েছেন। অ্যান্ড a proposal for creating a separate district of Sundarban that is located in the southernmost part of South Chobbish Pargana and North Chobbish Pargana district has been waiting for some time. The Sundarbans, with island, creeks and mangrove forest including tiger reserve, is home of about 5 million people, ঠিক আছে, 5 million people কিন্তু ওখানে থাকে সুন্দরবনে এখনও। তো তাদের জন্য নতুন জেলা করার কথা বলা হয়েছে এবং খুব তাড়াতাড়ি আসছে উনি বলেছেন, এবং হিন্দুতেও এটা আজকে বেরিয়ে গেছে। আচ্ছা, আর একটাও নিউজ আছে, মানে শেষই হচ্ছে না, যাই হোক। আচ্ছা, আদানি গ্রুপ হচ্ছে রিডেভেলপমেন্ট হচ্ছে ধারাবি স্লাম, যেটা বলা হয় যে বিশ্বের তোমার অ্যাটলিস্ট এশিয়ার সবথেকে বড় যে স্লাম আছে সেটাকে ডেভেলপমেন্ট করবার জন্য আর কি বিডটা আদানি গ্রুপ পেয়েছে। আদানি গ্রুপ হ্যাজ ওন দ্য বিড টু রিডেভেলপ ধারাবি, ওয়ান অফ দ্য লার্জেস্ট স্লাম ক্লাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট, কিন্তু এশিয়ার মধ্যে সবথেকে লার্জেস্ট এটা আমি জানি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ 5,069 crore, and it outbid the DLF group which had quoted 2,025 crore. And SN Srinivas, the chief executive officer of Dharavi redevelopment project, said that on Tuesday, and the bid by the Adani group is the new initial investment in the 20,000 crore project, and according to the bid criteria the company will have special purpose vehicle, have to form a special purpose vehicle. Thereafter 20% of this initial investment will have to be submitted before signing the development agreement, and an additional 20% on submitting an integrated master plan. তো এটার কী কী হবে তো সেটাই বলেছে, কীভাবে 20% আগে তারপরে 20% ইয়ে করে এরকমভাবে হবে। মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে ধারাবির যে রিডেভেলপমেন্ট সেটা কে পেয়েছে, সেটা হচ্ছে আদানি গ্রুপ পেয়েছে, এরাই করবে। তো এটাই ছিল মোটামুটি, ঠিক আছে, আজকের এখান থেকেই আমি বিদায় নিচ্ছি, অনেকটা টাইম হয়ে গেছে। তো থ্যাংক ইউ।